আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে। আপনারা সবাই জানেন এক্সেস মেডিকেল স্কুল আমাদের বিভিন্ন লেজেন্ডারি প্রফেসরদের ক্লাস উপহার দিয়েছে করোনাকালীন সময়েও। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের শ্রদ্ধেয় প্রফেসর স্যারের সাথে চলে এসেছি আমাদের স্পেশাল লাইভ সেশনে, যে সেশনের টপিক হচ্ছে জেনারেল সার্জারি রিটেন। যেহেতু এখন প্রফ চলে এসেছে, তো আমাদের এই সেশনটি অনেক বেশি কার্যকর হবে ইনশাল্লাহ। আমাদের শ্রদ্ধেয় মেন্টর ডক্টর আহমেদ সামিয়াল হাসান স্যার কর্মরত আছেন অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কুর্মিটোলা জেনারেল হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম মাহিন, ধন্যবাদ। ভালো আছি, তোমরা আশা করি সবাই ভালো আছো। জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আমরা দেরি না করে সেশনটি শুরু করবো স্যার। আচ্ছা, ধন্যবাদ মাহিনকে আমাকে ইন্ট্রোডিউস করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি এক্সিস মেডিকেল স্কুল কর্তৃপক্ষকে নিয়মিতভাবে এই প্যান্ডেমিকের মধ্যেও আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য। তো আমরা আসলে টপিকসে চলে আসি। খুব শীতের রাত, অনেক রাতও হয়েছে, তো আমরা ঝটপট আজকে জেনারেল সার্জারি রিটেন নিয়ে ডিসকাস শুরু করব। সবটা হয়তো এক ক্লাসে হবে না, দু তিনটা ক্লাস লেগেই যাবে। তো জেনারেল সার্জারি এর আগে আমি এলিমেন্টারি সিস্টেম এবং হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমের রিটেন অংশগুলি নিয়ে আলাপ আলোচনা করেছিলাম, এবং যারা সেই ক্লাসগুলি ফলো করেছো তারা হয়তো দেখেছো যে আমি রিটেনের যে প্রবলেম মানে কোশ্চেন গুলি ক্লিনিক্যাল সিনারিও রিলেটেড সেগুলি নিয়ে আমি বেশি করে ফোকাস করেছি, কারণ ওগুলি সলভ করতেই তোমাদের সমস্যা হয়। সরাসরি একটা শর্ট নোট বা সরাসরি কজোলজি টিওলজি ওগুলি নিয়ে আমি খুব বেশি ডিসকাস করিনি, কারণ ওগুলির আনসার তোমাদের লেকচার, তোমাদের টেক্সট বুক বা তোমাদের যে সহায়তাকারী বই টই থাকে এগুলিতেই সরাসরি আছে। তো জেনারেল সার্জারি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ। জেনারেল সার্জারি বলতে আসলে এখানে বোঝাচ্ছে প্রিন্সিপাল অফ সার্জারি, জেনারেল প্রিন্সিপাল অফ জেনারেল সার্জারি। সেটা থেকে গ্রুপ এ যেটা, সেই গ্রুপ এ টা পুরোপুরি প্রিন্সিপাল অফ সার্জারি থেকে আসে, এবং এই প্রিন্সিপাল অফ সার্জারিটা জন্য খুব ভালোভাবে পড়তে হবে। এবং সেখান থেকে আসলেও সেখানেও মানুষটা মনে প্রশ্ন থাকতে পারে যে প্রিন্সিপাল অফ সার্জারি থেকে কি ক্লিনিক্যাল সিনারিও রিলেটেড কোশ্চেন আসে কিনা। হ্যাঁ, আসে। তোমার সেখান থেকেও ক্লিনিক্যাল সিনারিও রিলেটেড কোশ্চেন আসে, তো সেই কোশ্চেন গুলির দিকে আমরা হাইলাইট করবো। আমরা জানি যে জেনারেল সার্জারি বা প্রিন্সিপাল অফ সার্জারিতে অনেক কিছু আছে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো এক্সামিনেশন রিলেটেড, যেমন আলসার এবং লাম্প, সেগুলি থেকে প্রায় তোমার ক্লিনিক্যাল সিনারিও রিলেটেড কোশ্চেন থাকে। তো আমরা সেগুলি নিয়ে আজকে ডিসকাশন করব। আমরা আসি কি কি কোশ্চেন আসে সেগুলি একটু দেখি। আলসারটা আমি একটু পরে আলাপ করছি। দেখো, সোইলিং এর মধ্যে একটা সোইলিং নিয়ে একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে সিস্ট। এখন আমি আসলে এখানে সিস্টের ডেফিনেশন কি, সিস্টের ক্লাসিফিকেশন কি, এসব একদম থিওরিটিক্যাল কোশ্চেনের ডিসকাশনের মধ্যে আমি যেতে যাচ্ছি না, কারণ এইগুলি নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, এবং এগুলি সরাসরি এগুলির প্রশ্নের উত্তর তোমাদের টেক্সট বই বা তোমাদের যে গাইড বই বা তোমাদের লেকচার, তোমাদের ওয়ার্ডের ক্লাস সেগুলিতে দেওয়া আছে। এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দেখো, এখানে একটা প্রশ্ন আছে। এই পেশেন্ট, এটা অনেকবার এসেছে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে। এ পেশেন্ট প্রেজেন্ট with a small hemispherical swelling on his back and there is a black dot on its center। মানে একটা পেশেন্টের পিঠে একটা হেমিস্ফেরিক্যাল সোয়েলিং আছে, যে সোয়েলিংটার মাঝখানে একটা ব্লক মানে ব্ল্যাক ডট, মানে একটা কালো একটা বিন্দুর মতো আছে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? রাইট থ্রি other important findings of such swelling, write three complications of such swelling if left untreated। তার মানে এই কোশ্চেনটার যদি 3.5 মার্কস থাকে, তিনটা কম্পোনেন্টে ভাগ করা আছে। এটা ডায়াগনোসিস কি, এটার তিনটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস বলো সোয়েলিংটার, এক্সামিনেশন ফাইন্ডিংস, আর হচ্ছে এই সোয়েলিংটার কমপ্লিকেশন বলো যদি এই সোয়েলিংটা ট্রিটমেন্ট না করা হয়। তাহলে ফার্স্ট এর আমাকে ডায়াগনোসিসে পৌঁছতে হবে। তাহলে ডায়াগনোসিসে পৌঁছানোর আগে আমরা একটা ছবি দেখার চেষ্টা করি এই ডেসক্রিপশনটার সাথে রিলেটেড। তাহলে ডেসক্রিপশনটা একটু মাথায় রাখি যে ব্যাকের মধ্যে একটা সোয়েলিং আছে, যে সোয়েলিংটা একটা ব্ল্যাক ডট আছে। তো আমরা একটু ইয়েতে চলে যাই, অন্য আরেকটা আমাদের স্ক্রিন ছবিতে চলে যাই।
তাহলে দেখো এখানে একটা এই ছবিটা, যে ওই কি কোশ্চেনটার সাথে রিলেটেড একটা ছবি, যে একটা পেশেন্টের ব্যাকে একটা সোয়েলিং আছে এবং সোয়েলিংটার সেন্টারে একটা ব্ল্যাক ডট আছে। এই দেখো একটা ব্ল্যাক ডট, হ্যাঁ, সেন্টারে একটা ব্ল্যাক ডট আছে। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? এইভাবে একটা কোশ্চেন যদি থাকে যে ব্ল্যাক ডট থাকে এবং একটা সোয়েলিং থাকে, সেটা ব্যাকে হতে পারে বা সেটা অন্য যে কোনো জায়গায় হতে পারে, তাহলে এটার আনসার ইজ ভেরি ক্লিন কাট, সেটা কি সিবাসিয়াস সিস্ট। তাহলে এটার আনসার হবে কি সিবাসিয়াস সিস্ট। কারণ কি, এটা একটা সোয়েলিং হুইচ হ্যাজ এ গট এ ব্ল্যাক ডট। এই ব্ল্যাক ডট ইন্ডিকেটস করে কি পাংটাম অফ দ্য সিবাসিয়াস সিস্ট। আর এই পাংটামটা কি, এখন বলতে পারো যে তাহলে হোয়াট ইজ পাংটাম? পাংটাম ইজ দ্য ব্লকড ওপেনিং অফ দ্য সিবাসিয়াস ডাক্ট। সিবাসিয়াস গ্ল্যান্ডের যে ডাক্ট থাকে, সেই ডাক্টের ওপেনিংটা যদি ব্লক হয়ে যায়, তাহলে যে ব্ল্যাক ডটটা তৈরি হয়, ওপেনিংটার মুখে একটা স্পট তৈরি হয়, সেটাই কি আমরা বলি পাংটাম। তার মানে এই কোশ্চেনটা ছিল যে এ পেশেন্ট হ্যাজ এন হেমিস্ফেরিক্যাল সোয়েলিং অন হিজ ব্যাক উইথ এ ব্ল্যাক ডট অন ইটস সেন্টার। এই যে একটা হেমিস্ফেরিক্যাল সোয়েলিং, এর এখানে একটা ব্ল্যাক ডট আছে, এই যে আমি যে অংশকে দেখাচ্ছি এটা ব্ল্যাক ডট। তার মানে দিস ইজ, বললে তোমার ফার্স্ট কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তাহলে লিখবা যে মাই ডায়াগনোসিস ইজ sebaceous cyst because it has the black dot indicates a punctum and punctum is a characteristics findings of sebaceous cyst। এতটুকু পুরো লিখলে তুমি ওই অংশটায় যে ফুল মার্কস থাকবে, যদি 1 মার্কস থাকবে সেটা একে 1 পাবো। কিন্তু তুমি শুধু শুধু sebaceous cyst যদি লিখে দাও তাহলে ফুল মার্কস পাবো না। তোমাকে এক্সপ্লেইন করতে হবে কেন sebaceous cyst বলা হচ্ছে। এখন নেক্সট কোশ্চেনটা কি ছিল? এইটা নেক্সট কোশ্চেনটা ছিল যে তিনটা এক্সামিনেশন ফাইন্ডিংস বলো এই সোয়েলিংটার। তাহলে তুমি তো এখন বুঝেই গেছো, বলেই দিয়েছো এটা সিবাসিয়াস সিস্ট। এখন সিবাসিয়াস সিস্টের আর তিনটা পজিটিভ এক্সামিনেশন ফাইন্ডিংস কি হতে পারে? যেহেতু এটা সিস্ট, তার মানে এটা কি থাকবে, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ থাকবে, ফ্লাকচুয়েশন পজিটিভ থাকবে। 2 নাম্বার হচ্ছে সিবাসিয়াস সিস্টে স্কিন, ইউ ক্যানট পিঞ্চ দ্য স্কিন সেপারেটলি, মানে স্কিন থেকে তুমি সোয়েলিংটাকে আলাদা করতে পারবে না। কারণ কি, এটা ভাইভাতে জিজ্ঞেস করবে। কারণ হচ্ছে সিবাসিয়াস সিস্ট মানে কি, মানে the soiling originates from the sebaceous gland and we know sebaceous gland is an skin appendage। মানে এখানে যে সোয়েলিংটা হচ্ছে সেটা স্কিনের একটা অ্যাপেন্ডেজ থেকে তৈরি হচ্ছে, উৎপত্তি হচ্ছে। তাই এটাকে স্কিন থেকে আলাদা করা যাবে না। তার মানে আমি যদি বলি যে এই সিবাসিয়াস সিস্টের আর কি কি ফাইন্ডিংস থাকে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আছে উই ক্যানট পিঞ্চ অফ দ্য স্কিন ফ্রম দ্য সোয়েলিং। আমরা স্কিন থেকে সোয়েলিংটাকে আলাদা করতে পারবো না। 2 বললাম যেহেতু এটা সিস্ট, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হবে। কিন্তু 3 নাম্বার যেটা হতে পারে, আর কি করতে পারো, এটা ট্রান্স ইলুমিনেশন টেস্ট করতে পারো। ট্রান্স ইলুমিনেশন টেস্ট নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? এটার ভিতরে যে কন্টেন্টস থাকে, সেমি সলিড কন্টেন্টস, যেটাকে আমরা বলি সিবাম, সেই সিবামটা কিন্তু ট্রান্সলুসেন্ট না বা ক্লিয়ার ফ্লুইড না। ট্রান্স ইলুমিনেশন টেস্ট সেই সোয়েলিং এরই পজিটিভ হয় যার ভিতরের কন্টেন্টসটা, ফ্লুইডটা ক্লিয়ার থাকে। কিন্তু সিবাসিয়াস সিস্টের কন্টেন্টস হচ্ছে সিবাম, সেই সিবামটা আসলে তোমার ক্লিয়ার না, সেটা হচ্ছে মানে সেটার ভিতর দিয়ে লাইট পাস করতে পারে না। ফলে এই তুমি এখানে ট্রান্স ইলুমিনেশন টেস্ট নেগেটিভ পাবা। তার মানে তুমি যদি, তোমাকে যেহেতু আরো 3টা আলাদা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস জানতে চাচ্ছে, তার মানে তখন তুমি এটাকে এইভাবে ডিফাইন করতে পারো যে এই সিবাসিয়াস সিস্টের আর 3টা ইম্পর্টেন্ট এক্সামিনেশন ফাইন্ডিংস হচ্ছে এটা স্কিন ক্যানট বি সেপারেটেড ফ্রম দ্য সোয়েলিং বা সিস্ট। 2 নাম্বার হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ যেহেতু এটা সিস্ট। আর 3 নাম্বার হচ্ছে যে সিস্টের কন্টেন্টসটা কি, ক্লিয়ার ফ্লুইড না সেমি সলিড। যেহেতু এটা সেমি সলিড, ডেব্রিজ বা সিবাম, তাই এখানে ফ্লাকচুয়েশন টেস্ট ট্রান্স ইলুমিনেশন টেস্ট পজিটিভ হবে না, ট্রান্স ইলুমিনেশন টেস্ট নেগেটিভ হবে। তাহলে এই 3টা পয়েন্ট গুলো এই প্রশ্নটার এই 3 নাম্বার কম্পোনেন্ট ছিল হোয়াট আর দ্য কমপ্লিকেশনস ইফ ইউ লেফট ইট আনট্রিটেড। এটাকে যদি ট্রিটমেন্ট না করো, তার মানে সিবাসিয়াস সিস্টের ট্রিটমেন্টটা কি? সিবাসিয়াস সিস্টের ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন এন্ড বায়োপসি। এক্সিশন করে তুমি সিস্ট ওয়াল সহ এক্সিশন অফ দ্য সিস্ট, দেন ফলোড বাই বায়োপসি। এখন তুমি যদি এক্সিশন না করো কি হবে, এই সিবামের ভিতরে ইনফেকশন হবে। তার মানে ইট উইল বি দেয়ার ইজ সেকেন্ডারি ইনফেকশন লিডিং টু ফর্মেশন অফ অ্যাবসেস হয়ে যেতে পারে। তারপর কি হতে পারে, অ্যাবসেসটা একসময় ফেটে যাবে। ফেটে গেলে কি হবে, এটা ডিসচার্জিং সাইনাস, একটা কিউটেনিয়াস একটা ক্রনিক ডিসচার্জিং একটা সাইনাস হতে পারে। আর কি হতে পারে, সিবাসিয়াস সিস্ট অনেক সময় ভিতরে কি হয়, ওয়ালটা ক্যালসিফাইড হতে পারে। লং স্ট্যান্ডিং সিবাসিয়াস সিস্ট মেবি ক্যালসিফিকেশন। তার মানে 3টা যদি কমপ্লিকেশন বলো, তাহলে 1 নম্বর হচ্ছে ইনফেকশন ফলোড বাই অ্যাবসেস ফর্মেশন, 2 নম্বর হচ্ছে রাপচার অফ দ্য অ্যাবসেস উইথ ফলোড বাই
সাইনাস, ক্রনিক সাইনাস ফরমেশন, কারণ তোমরা জানো যে সাইনাস মানে কি, যে দুটো একটা ব্লাইন্ড ট্র্যাক্ট হুইচ লিডস ইনটু দ্য এপিথেলিয়াল সারফেস অথবা স্কিনে। তাহলে এই ধরো এটা ইনফেকশন হয়ে অ্যাবসেস হয়ে ফেটে গেল, ফেটে গিয়ে কন্টিনিউয়াস ডিসচার্জ বেশি হলো, তার মানে সাইনাস হয়ে গেলো। আর কি হতে পারে, অনেক সময় সিবাসিয়াস সিস্টেম যে ওয়াল এবং কন্ডেন্স গুলি তোমার কি হয়ে যেতে পারে, তোমার ক্যালসিফাইড হয়ে যেতে পারে। তার মানে আরেকটা কমপ্লিকেশন হচ্ছে ক্যালসিফিকেশন। তার মানে ইনফেকশন এন্ড অ্যাবসেস ফর্মেশন, রাপচার এন্ড সাইনাস ফর্মেশন, এন্ড 3 নম্বর কমপ্লিকেশন হচ্ছে ক্যালসিফিকেশন। তাহলে এই যে ছবিটা দেখে কোশ্চেনটার আনসার কিন্তু আমরা একটু সহজেই বুঝতে পারবো। আচ্ছা, এবার আমরা আবার কোশ্চেনে চলে যাই। তাহলে দেখো, এখন আমরা যেখানে ছিলাম এই সিস্টেমটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে এই কোশ্চেনটার আনসার কিন্তু তোমরা বুঝলা, একটা প্রবলেম ওরিয়েন্টেড। এরপরে দেখো একটা কোশ্চেন আছে, এগুলি খুব সোজাসুজি কোশ্চেন, এগুলি নিয়ে আসলে ডিসকাশন করতে যাচ্ছি না। ডিফাইন সিস্ট এন্ড ক্লাসিফাই উইথ এক্সাম্পল, এগুলি তোমরা সবাই জানো যে সিস্টের ক্লাসিফিকেশন, ট্রু সিস্ট, সুডো সিস্ট, হ্যাঁ, এক্সাম্পল কি, বা রিটেনশন সিস্ট, ডিসটেনশন সিস্ট, এগুলি বিভিন্ন ধরনের অ্যানাটমিক্যাল প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে, এগুলি জাস্ট বই থেকে সরাসরি পড়ে নিও। এখন একটা জিনিস একটু দেখো, এটা যদিও ক্লিনিক্যাল রিলেটেড না, তারপরেও এই জিনিসটা তোমাদের ইয়েটার জন্য, কনসেপশন ক্লিয়ার করার জন্য এটা একটু জানা জরুরি। দ্যাট ইজ কম্পেয়ার সিস্ট এন্ড অ্যাবসেস। অ্যাবসেস এবং সিস্টের মধ্যে পার্থক্য কি? তোমরা কি জানো যে সিস্ট ইজ এ লোকালাইজড কালেকশন অফ ফ্লুইড অর সেমি সলিড সাবস্টেন্স, তোমার লাইন্ড বাই এপিথেলিয়াম অথবা এন্ডোথেলিয়াম। এপিথেলিয়াম বা এন্ডোথেলিয়াম দিয়ে লাইন্ড হয়ে কোনো ফ্লুইড বা সেমিসলিড কন্টেন্টস যদি জমা হয়, সেটাকে আমরা সিস্ট বলি। আর অ্যাবসেস কি? অ্যাবসেস ইজ এ লোকালাইজড কালেকশন অফ পাস। পাস কালেকশন হতে হবে অ্যাবসেসের, মানে পুজ জমা হতে হবে, লোকাল পাস। আর ওখানে ছিল লোকালাইজড কালেকশন অফ ফ্লুইড আর সেমি ফ্লুইড সাবস্টেন্স। আর অ্যাবসেস হচ্ছে লোকালাইজড কালেকশন অফ পাস। আর সিস্ট ইজ লাইন বাই এপিথেলিয়াল অর এন্ডোথেলিয়াল টিস্যু। আর অ্যাবসেস ইজ লাইন বাই পায়োজেনিক মেমব্রেন। অ্যাবসেস যে কেভিটিটা, সেটা একটা স্পেশাল মেমব্রেন দিয়ে কভার থাকে, সেটা হচ্ছে পায়োজেনিক মেমব্রেন। তার মানে প্যাথোলজিক্যালি দুইটা আমরা ডেফিনেশন পেলাম, মানে পার্থক্য করে ফেলতে পারলাম ডেফিনেশন দিয়ে, যে সিস্টের কন্টেন্টস হচ্ছে ফ্লুইড অথবা সেমি সলিড, আর অ্যাবসেসের কন্টেন্টসটা হচ্ছে পাস। Cyst is lined by an epithelial tissue or endothelial tissue, আর abscess cavity is lined by pyogenic membrane। আচ্ছা, এখন আসো, সিস্টে ইউজুয়ালি কি হবে? সিস্ট ইউজুয়ালি নন টেন্ডার হবে, মানে অথবা নন পেইনফুল অথবা নন টেন্ডার হবে আনটিল আদারওয়াইজ ইট বিকামস ইনফেক্টেড। ইনফেকশন না হলে এটা নন টেন্ডার থাকবে। আর অ্যাবসেস ইজ অলওয়েজ পেইনফুল এন্ড টেন্ডার। অ্যাবসেস অবশ্যই তোমার পেইনফুল এবং টেন্ডার থাকবে। সিস্টের সাথে তোমার কি থাকতে পারে? সিস্ট ইউজুয়ালি যদি ইনফেক্টেড না হয়, তাহলে তোমার ফিভার, ট্যাকিকার্ডিয়া এসব থাকবে না। কিন্তু অ্যাবসেসের সাথে অলওয়েজ অ্যাবসেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাইন্স অফ ইনফ্লামেশন, মানে তোমার ফিভার, সিস্টেমিক সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে, ফিভার থাকবে, তারপর মানে যেটাকে আমরা বলতেছি রাইজ অফ টেম্পারেচার থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে। সিস্টের ওভারলাইং স্কিনটা ইউজুয়ালি নর্মাল থাকবে। আর অ্যাবসেসের ওভারলাইং স্কিনে সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে। কি রকম? তোমার যেমন ধরো রেড এন্ড থাকবে, ইরাইকিমেটাস থাকবে। তো এটা যদিও দেখো একটা ছোট প্রশ্ন, অনেক সময় এটা ভাইবাতে জিজ্ঞেস করেও কিন্তু তোমাদেরকে একটু তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে সিস্ট আর অ্যাবসেস এর মধ্যে পার্থক্য। তাহলে এটা তোমরা বুঝলা সিস্ট এবং অ্যাবসেস এর মধ্যে পার্থক্য কি। আচ্ছা, এখন এইখানে একটা প্রশ্ন দেখো, যে এই প্রশ্নটা, এ 65 years old man presented with painful swelling at the nape of the neck, at the nape of the neck, nape of the neck এ একটা painful with foul smelling discharge. What are the probable causes? How will you manage this patient? নেপ অফ দ্য নেকে একটা সোয়েলিং আছে, যেটা খুবই পেইনফুল। কি কি পয়েন্ট? পেইনফুল সোয়েলিং কোথায়? নেপ অফ দ্য নেক। আর কি? ফাউল স্মেলিং ডিসচার্জ বের হচ্ছে। প্রবাবল কজেস কি কি? প্রবাবল কজেস থাকতে পারে। এটা করতে গেলে আমাদেরকে দেখো, একটা আমরা যদি আমরা ছবি দেখাই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো, খুব
যে কোশ্চেনটা ছিল সেরকমই, দেখো যে একটা পেশেন্টের তার নেপ অফ দ্য নেকে একটা পেইনফুল সোয়েলিং আছে এবং সেই পেইনফুল সোয়েলিং থেকে তোমার পুরুলেন ডিসচার্জ আছে, এই দেখো পুরুলেন ডিসচার্জ আছে, তার মানে দিস ইজ এইটা ডায়াগনোসিস কি বলবো যে স্যার মাই ফার্স্ট ডায়াগনোসিস ইজ কার্বাঙ্কল। মনে রাখতে হবে একটা বয়স্ক রোগী, আরো যদি ডায়াবেটিক কথাটা লেখা থাকে তাহলে তো আরো বেশি, একদম মানে ডায়াবেটিক পেশেন্ট, বয়স্ক মানুষ, তার নেপ অফ দ্য নেকে এরকম একটা মাল্টিপল পুরুলেন ডিসচার্জ। এখন দেখো, এখন বলতে পারো যে স্যার এটা অ্যাবসেস না কেন, যদিও এখানে দেখো বলছে যে পসিবল কজেস বলছে, কিন্তু যেই সিনারিওটা এরকম নেপ অফ দ্য নেক, ডায়াবেটিক পেশেন্ট, ওল্ড পেশেন্ট, পুরুলেন ডিসচার্জ, আর যদি পয়েন্ট মানে আরো যদি তোমাকে প্রশ্ন যদি বলতো যে মাল্টিপল মাল্টিপল পাস পয়েন্ট, তাহলে কিন্তু একদম সরাসরি তুমি বলে দিতা কার্বাঙ্কল। যেহেতু মাল্টিপল পাস পয়েন্ট বলে নাই, তাই 1 নম্বর ডায়াগনোসিস হবে কার্বাঙ্কল, 2 নম্বর হতে পারে একটা নেক অ্যাবসেস, 3 নম্বর হতে পারে সেলুলাইটিস। কিন্তু 1 নম্বরে অবশ্যই তোমাকে কার্বাঙ্কল বলতে হবে। এরকম নেপ অফ দ্য নেকে ডায়াবেটিক পেশেন্টের যদি পুরুলেন ডিসচার্জ ওয়ালা কোনো পেইনফুল সোয়েলিং থাকে, 1 নম্বর ডায়াগনোসিস হচ্ছে কার্বাঙ্কল। এখন অনেকে বলতে পারো যে স্যার কার্বাঙ্কল আর অ্যাবসেসের মধ্যে পার্থক্যটা কি? কার্বাঙ্কল আর অ্যাবসেসের মধ্যে পার্থক্য হচ্ছে যে কার্বাঙ্কলে পুরুলেন ডিসচার্জ থাকবে, ওপেনিং থাকবে, মুখ থাকবে, যে মুখ দিয়ে পুঁজ বের হতে থাকবে। কিন্তু অ্যাবসেস এটা বার্স্ট বা রাপচার না হওয়ার আগ পর্যন্ত সেটায় কোনো মানে পাস পয়েন্ট থাকবে না, মানে কোনো মুখ থাকবে না যেটা দিয়ে ইয়া মানে তোমার কি বলবো পুঁজ বের হয়। আর কার্বাঙ্কলে ইউজুয়ালি মাল্টিপল ওপেনিং থাকবে, মানে একটা পয়েন্ট না, 3-4টা পয়েন্ট দিয়ে পুঁজ বের হবে। আর অ্যাবসেস যদি বার্স্ট হয়, এটা ইউজুয়ালি একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে সেটা বার্স্ট করবে। তাহলে দেখো এটার যে মাল্টিপল ওপেনিং আছে সেরকম একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এখানে কিন্তু খুব সহ দেখো অনেকগুলি, দেখো মনে হয় যে মাল্টিপল পয়েন্ট, অনেকগুলি সাদা সাদা পয়েন্ট, দেখো এই 1টা 2টা 3টা 4টা 5টা, মানে মাল্টিপল পয়েন্ট তোমার কি হচ্ছে, আহ, তো পুঁজ বের হওয়ার রাস্তা বের হচ্ছে, এগুলিকে আমরা বলি মাল্টিপল পাস পয়েন্ট। এটা একদম ক্যারেক্টারিস্টিক্স ফর কার্বাঙ্কল। তাহলে এটা দিয়ে দেখো এখন আমরা বুঝতে পারলাম যে কার্বাঙ্কল। আর দেখো একটা নর্মাল অ্যাবসেস এর ছবি দেখো, তাহলে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো একটা নর্মাল অ্যাবসেস, দেখো সেটা একটা পেইনফুল একটা সোয়েলিং। দেখো আমি বলছি অ্যাবসেসে কি থাকে, ওভারলাইং স্কিনে ইরাইথিমেটাস চেঞ্জ থাকে, সাইন্স অফ ইনফ্লামেশন থাকে, কিন্তু এর দেখো কোনো কিন্তু পাস পয়েন্ট নাই, যে কোনো পয়েন্ট দিয়ে যে পুঁজ বের হচ্ছে তা না। কিন্তু কার্বাঙ্কল হলে এরকম 3-4টা পয়েন্ট থাকতো যেটা দিয়ে তোমার পাস বের হতো। ঠিক আছে, তাহলে এই দুটো দিয়ে তুমি অ্যাবসেস আর কার্বাঙ্কলের মধ্যে পার্থক্য বুঝতে পারলে। এখন আমরা আমাদের প্রশ্নটায় আবার চলে আসি। হুম, তাহলে যেটা বললাম, দেখো এ 65 ইয়ার্স ওল্ড ম্যান, এখানে আরো একটা যদি পয়েন্ট উল্লেখ করে তাহলে আরো কার্বাঙ্কলের পক্ষে যাবে, ডায়াবেটিক পেশেন্ট। কারণ কার্বাঙ্কলটা ডায়াবেটিক পেশেন্টে বেশি হয়, এলডারলি পেশেন্টে বেশি হয়, এবং এটার সাইটটা কি, এই নেপ অফ দ্য নেক, এটা খুব একটা ক্যারেক্টারিস্টিক সাইট কার্বাঙ্কলের। আর সাথে ব্যাকেও হতে পারে, এই দুইটা জায়গাতেই বেশি হয়, আপার ব্যাক এবং নেপ অফ দ্য নেক উইথ ফাউল স্পং। হোয়াট আর দ্য প্রবাবল কজেস, যেহেতু তোমাকে প্রবাবল কজেস বলেছে, তুমি 1 নম্বর তুমি রাখবা কার্বাঙ্কল। ইন ফেভার কি, যে এলডারলি পেশেন্ট, পেইনফুল সোয়েলিং উইথ ফাউল স্মেলিং ডিসচার্জ। 2 লিখবা যে বার্স্ট অ্যাবসেস, অ্যাবসেস হয়ে এটা বার্স্ট হয়ে গিয়েছে, সেটাও একটা ইয়ে হতে পারে, বা রাপচার্ড অ্যাবসেস, রাপচার্ড নেক অ্যাবসেস, যেহেতু ডিসচার্জ আছে। আর 3 নম্বর সেলুলাইটিস বলতে পারো, যেহেতু 3টা কজ জানতে চাইছে। হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট? এখন তোমাকে আসলে ম্যানেজমেন্ট বলতে গেলে আসলে বলতে হবে যে আমাকে ডায়াগনোসিসে পৌঁছতে হবে। তাহলে পেশেন্টের ব্রিফ হিস্ট্রি নিবো, যে পেশেন্ট ডায়াবেটিক কিনা বা ইমিউনো কম্প্রোমাইজড কিনা, এটা আমি জানবো। পেশেন্টের জ্বর আছে কিনা, ফিভার আছে কিনা, এইটা আমি দেখবো। অন এক্সামিনেশন করে আমি দেখবো যে মাল্টিপল এটা খুব ইম্পর্টেন্ট, এই যে এখানে ফাউল স্মেলিং ডিসচার্জ আমি জিজ্ঞেস করব, আমি এখানে দেখবো যে পেশেন্টের মাল্টিপল পাস পয়েন্ট আছে কিনা। মাল্টিপল পাস পয়েন্ট থাকলে সেটা গোজ ইন ফেভার অফ কার্বাঙ্কল, আর একটা সিঙ্গেল পাস পয়েন্ট থাকলে সেটা হয়তো অ্যাবসেস হয়ে রাপচার হচ্ছে, সেটা হতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এক্সামিনেশনের মধ্যে মাল্টিপল পাস পয়েন্ট আছে কিনা।
এরপর আমি কি করব, আমি এরপরে পেশেন্টের কিছু র্যাপিড ইনভেস্টিগেশন করব, পেশেন্টের সিবিসি দেখবো, আরবিএস দেখে ডায়াবেটিস আছে কিনা সেটা এক্সক্লুড করব। তারপর আমি কি করতে পারি, আমি আমি কি করতে পারি, এই কার্বাঙ্কল যদি হয়, কার্বাঙ্কল হলে আমি এক্সিশন এন্ড ড্রেনেজ আমরা বলি। দেখো অ্যাবসেস আমরা করি ইনসিশন এন্ড ড্রেনেজ, একটা ইনসিশন করে দিয়ে। আর কার্বাঙ্কলে কি করতে পারি, যে কার্বাঙ্কলে কি দেখেছিলাম যে আমরা অনেক জায়গায় পুজ। দেখো আমি যদি আবার ওই ছবিটায় যাই, এই দেখো কার্বঙ্কলে দেখো একটা অনেকগুলি পাস পয়েন্ট। তার মানে তুমি যদি অ্যাবসেস এর মতো একটা ইনসিশন ড্রেনেজ করলে হবে না, এখানে কার্বঙ্কলের যে পুরো এরিয়াটুকু, মানে এরিয়াটুকুকে তোমাকে এক্সারসাইজ করে নিয়ে আসতে হবে, এক্সিশন এন্ড ড্রেনেজ। এরপরে তুমি পাসটাকে ড্রেনেজ করবা, ফলোড বাই পাস ইজ সেন্ট ফর কালচার সেন্সিটিভিটি। এখন দেখো যে তুমি যে এতটুকু অংশ কেটে ফেলে দিলা, কি করবা তাহলে? এখন এটা তো তুমি সুচারিং করে আসবা না, আমরা অবশ্যই সুচারিং করে আসবো না, আমরা রেগুলার ড্রেসিং করব। রেগুলার ড্রেসিং করে যখন হেলদি হয়ে আসবে তখন আমরা সেকেন্ডারি ক্লোজার করব। অথবা যদি দেখি অনেক বড় এরিয়া, সেটা সেকেন্ডারি ক্লোজার করে আসলে আসবে না, সুচারিং করা যাবে না, তাহলে আমি স্কিন গ্রাফট করবো। তাহলে দ্যাট ইজ ইম্পর্টেন্ট যে এই কথাটাও উল্লেখ করা যে কার্বাঙ্কলের ক্ষেত্রে আমি এক্সিশন এন্ড ড্রেনেজ followed by spas is sent for culture sensitivity, regular dressing of the excised area, and if the granulation tissue, healthy granulation tissue appears, then we will go for secondary closure or we will go for grafting. And secondary closure করব না গ্রাফটিং করব, এটা ডিপেন্ডস করে ওই আমি কতটুকু স্কিন কাটছি। যদি লার্জ হয় সেকেন্ডারি ক্লোজার, ইফ নট পসিবল তখন আমি স্কিন গ্রাফট করে ফেলবো। আর কি, আর যেগুলি বললাম যে পেশেন্টের ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব, পেইন কিলার দিব, অ্যানালজেসিক দিব, এগুলি তো বলতেই হবে। তার মানে একটা কার্বাঙ্কালের ট্রিটমেন্ট হচ্ছে ফার্স্টে যেগুলি বললাম যে ডায়াবেটিস কন্ট্রোল করা, একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া, তারপরে অ্যানালজেসিক দেওয়া, ফলোড বাই এক্সিশন এন্ড ড্রেনেজ। পাস ইজ সেন্ট ফর কালচার সেন্সিটিভিটি, কালচার সেন্সিটিভিটি রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিক আমি চেঞ্জ করব। আর এরিয়াটা, লোকাল এরিয়াটা যতটুকু কেটে ফেলে দিলাম, উই উইল ডু দ্য ড্রেসিং রেগুলারলি, এবং পরে আমরা এটাকে সেকেন্ডারি ক্লোজার করব বা স্কিন গ্রাফট করব, হুইচ ইজ অ্যাপ্লিকেবল, যেটা যেখানে যেটা প্রযোজ্য। যদি ছোট এরিয়া হয় তাহলে সেকেন্ডারি ক্লোজার করবো, কিন্তু বড় এরিয়া, লার্জ এরিয়া সেকেন্ডারি ক্লোজার করা সম্ভব হচ্ছে না, তখন আমরা এটাকে ইয়ে করে দিব, তখন স্ক্রিন গ্রাফট করব। আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো, এ পেশেন্ট প্রেজেন্টেড উইথ লোকালাইজড সোয়েলিং with pain in the back of the chest, mention important points to be noted in clinical examination. Back of the chest এ একটা localized swelling, tender swelling নিয়ে আসছে back of the chest এ। এটা এটাকে তুমি এটার ডায়াগনোসিস কি সেটা আগে মাথায় রেখে কোশ্চেন গুলি করছে। মেনশন ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড ইন ক্লিনিক্যাল এক্সামিনেশন। দেখো এখন আগে দেখো অ্যানাটমিক্যাল সাইট কোথায়, চেস্টে আছে, চেস্টের কোথায় আছে, ব্যাক অফ দ্য চেস্টে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ব্যাক অফ দ্য চেস্টে একটা পেইনফুল সোয়েলিং, লোকালাইজড সোয়েলিং, এটা একটা সিম্পল অ্যাবসেস হতে পারে, ঠিক আছে, যেহেতু পেইনফুল সোয়েলিং। দুই কি হতে পারে, ব্যাক অফ দ্য চেস্ট, যেহেতু চেস্টের শব্দটা বলছে এখানে কি হতে পারে, আমরা যেটাকে বলি ইম্পাইমা নেসেসিটেন্স, মানে ইম্পাইমা থোরাসিস হয়ে, ইম্পাইমা থোরাসিস মানে কি, পাস ইন দ্য প্লুরাল কেভিটি বা থোরাসিক কেভিটি হয়ে সেটা সাবকিউটেনিয়াস স্পেসে চলে আসছে, সেটাকে আমরা বলতেছি ইম্পাইমা নেসেসিটেন্স। তো সেই নেসেসিটেন্স হতে পারে। আর কি হতে পারে, তার মানে একটা বললাম যে একটা সিম্পল অ্যাবসেস, স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু ইনফেকশন হয়ে অ্যাবসেস হলো। আরেকটা বললাম যে না, এটা কি, এটা ইয়ে
ইম্পায়ামা নেসেসিটেন্স। ইম্পায়ামা নেসেসিটেন্সটা কি, যে এটা ইনফেকশনটা আসলে স্কিন সাবকিউটিনিয়াস টিস্যু না, থোরাসিক কেভিটি বা ইন্টারপ্লুরাল স্পেস ইনফেকশন ছিল। সেই ইনফেকশনটা স্প্রেড করে বা ট্র্যাক করে তোমার চেস্ট ওয়ালকে ইনভেড করে সাবকিউটিনিয়াস টিস্যু স্পেস পর্যন্ত চলে আসছে। তাহলে সেটাকে আমরা বলছি ইম্পায়ামা থোরাসিসের যে এক্সটেনশন ইম্পায়ামা নেসেসিটেন্স, সেটা হতে পারে, যেহেতু তোমাকে অ্যানাটমিক্যাল জোন কোনটা বলছে, যে ব্যাক অফ দ্য চেস্ট। আর কি হতে পারে এখানে, যে একটা সেলুলাইটিস হতেই পারে যে কোনো জায়গায়। তাহলে এখন ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড ইন ক্লিনিক্যাল এক্সামিনেশন। তাহলে আমি আগে চিন্তা করি যে ফার্স্টের আমার ডায়াগনোসিস সহজটা চিন্তা করি, যে একটা অ্যাবসেস। তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড ইন ক্লিনিক্যাল এক্সামিনেশন। অ্যাবসেস এর একটা লোকাল এক্সামিনেশনে কি দেখবো, টেম্পারেচার, টেন্ডারনেস দেখবো, ইম্পর্টেন্ট। ফার্স্টে ওভারলাইং স্কিন দেখবো, সরি ওভারলাইং স্কিন থাকবে, রেডেন্ট থাকবে, অ্যাবসেস হোক বা ইম্পায়ামা নেসেসিটেন্স হোক, যেহেতু একিউট ইনফ্লামেটরি কন্ডিশন, এটা তোমার থাকবে। দুই হচ্ছে কি, তোমার তোমার দেখবা যে কোনো ওপেনিং দিয়ে কোনো কোনো মানে সাইনাস ওপেনিং আছে কিনা, ইম্পায়ামা নেসেসিটেন্স এসবের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা ক্রনিক ডিসচার্জিং সাইনাসের মতো ওপেনিং থাকে। 3 নাম্বার হচ্ছে পালপেশনে তুমি আগে লোকাল টেম্পারেচার দেখো। অ্যাবসেস হলে তোমার লোকাল টেম্পারেচার রেস্ট হবে। তারপর কি তোমার টেন্ডারনেস দেখো। অ্যাবসেস হলে টেন্ডারনেস থাকবে এবং টেন্ডার থাকবে, হ্যাঁ, ইম্পায়ামা নেসেসিটেন্সও টেন্ডার থাকতে পারে। আর লাস্ট অফ অল তুমি একটা কি করতে বলবা, ইন্সপেকশন এবং পালপেশন দুই জায়গাতে কাফ ইম্পালস দেখবা, মানে ভিজুয়াল কাফ ইম্পালস আর হচ্ছে মানে তোমার পালপেবল কাফ ইম্পালস। কেন, যদি এটা ইম্পায়ামা নেসেসিটেন্স হয়, মানে থোরাসিক কেভিটির ইনফেকশনের এক্সটেনশন হয়, তাহলে কাফ ইম্পালস পজিটিভ হবে। আর এটা একটা সিম্পল সাবকিউটিনিয়াস অ্যাবসেস যদি হয়, মানে নর্মাল স্কিনের নিচে যদি একটা অ্যাবসেস হয়, তাহলে এখানে কাফ ইম্পালস পজিটিভ পাবো না। তার মানে এখানে এই এক্সামিনেশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তুমি কাফ ইম্পালস দেখেছো কিনা, কাফ ইম্পালস পালপেট করেছো কিনা। ঠিক আছে, এরপর দেখো হাউ ইট ডিফার্স ফ্রম সেলুলাইটিস ক্লিনিক্যালি। সেলুলাইটিস দেখো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে আসলে এই এই কোশ্চেনটা দেখলেই বোঝা যায় যে এটার আসলে ডায়াগনোসিস তারা আসলে অ্যাবসেসই শুনতে যাচ্ছে। তার মানে অ্যাবসেস থেকে সেলুলাইটিস ক্লিনিক্যালি পার্থক্য করবো। অ্যাবসেসটা হলো লোকালাইজড সোয়েলিং থাকবে, আর সেলুলাইটিস হলে সেটা স্প্রেডিং ইনফ্লামেশন থাকতো। ঠিক আছে, আর অ্যাবসেসে একটা মানে সোয়েলিংটা খুব টেন্স থাকবে, আর সেলুলাইটিসের সোয়েলিংটা ডিফিউজ থাকবে, টেন্স থাকবে না। ঠিক আছে, আর অ্যাবসেসে তোমার পাস পয়েন্ট থাকতে পারে, সেলুলাইটিসে আর্লি স্টেজে তোমার কোনো পাস পয়েন্ট থাকবে না। আর অ্যাবসেসে ইনডিউরেশন থাকবে, ফ্লাকচুয়েশন পজিটিভ থাকতে পারে, যেটা সেলুলাইটিসে অ্যাবসেন্ট থাকবে। তাহলে এইগুলি হচ্ছে মোটামুটি পয়েন্ট। তো এটা একটু আবার চেস্টের সাথে সোয়েলিং অনেক সময় কোল্ড অ্যাবসেসও ডায়াগনোসিস হিসেবে আসতে পারে। কোল্ড অ্যাবসেস মানে কি, টিউবারকুলাস অ্যাবসেস, তার মানে নিশ্চয়ই ওই তার লাং এ টিউবারকুলোসিস হয়ে প্লুরাকে ইনভলভ করে পরবর্তীতে সেই ইনফেকশনটা ট্র্যাক ডাউন করে ট্র্যাকিং হয়ে তোমার সাবকিউটিনিয়াস মানে চেস্ট ওয়ালের সাবকিউটিনিয়াস স্পেসে চলে আসছে, সেটাও হতে পারে। কিন্তু ওইটাতে অত বেশি পেইন থাকবে না। কিন্তু এখানে দেখো কোশ্চেনটা করছে লোকালাইজ সোয়েলিং উইথ পেইন এট দ্য ব্যাক অফ দ্য চেস্ট, তার মানে এটা অ্যাবসেস বলাটাই ভালো। একই দেখো এই কোশ্চেনটা দেখো, এ পেশেন্ট উইথ এ লোকালাইজড পেইনফুল সোয়েলিং অন দ্য এন্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য রাইট থাই ফর 5 days ডিউরেশন। 5 দিন ধরে একটা পেশেন্টের এন্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাইয়ে একটা লোকালাইজড সোয়েলিং আছে, যেটা হচ্ছে খুব পেইনফুল। হোয়াট আর দ্য এক্সপেক্টেড লোকাল এক্সামিনেশন ফাইন্ডিংস। তাহলে এখন চিন্তা করো যে একটা লোকালাইজড পেইনফুল সোয়েলিং অন দ্য এন্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাই, এটা কি হবে, লোকালাইজড এবং পেইনফুল সোয়েলিং। তাহলে 1 নম্বর হচ্ছে অ্যাবসেস, অ্যাবসেস হওয়ারই চান্স বেশি। তাহলে অ্যাবসেস এর কি কি লোকাল এক্সামিনেশন করবো, লোকাল এক্সামিনেশনের মধ্যে আমি কি দেখবো, ফার্স্টে ইন্সপেকশন। ইন্সপেকশনে কি দেখবো, ওভারলাইং স্কিনটা রেডেন্ট হবে, ইরাইথিমেটাস হবে, পাস পয়েন্ট থাকতে পারে। পালপেশনে কি দেখবো, টেন্ডারনেস থাকবে। তারপর কি থাকবে, লোকাল টেম্পারেচার রেঞ্জ থাকবে, ফ্লাকচুয়েশন পজিটিভ পেতে পারো, ইনডিউরেশন পজিটিভ পেতে পারো। এখন দেখো নেক্সট কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হুইচ রিজিওনাল লিম্ফ নোড শুড বি পালপেটেড এন্ড হোয়াই, হোয়াট উইল বি দ্য নেম অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ দ্য কেস। এখন দেখো এখানে কোন রিজিওনাল লিম্ফ নোড তুমি এক্সামিনেশন করবে, তার হয়েছে কোথায়, থাইয়ে। তো থাইয়ের উপরের দিকে ড্রেনিং লিম্ফ নোড কোনটা, ইঙ্গুইনাল গ্রুপ অফ লিম্ফ নোডস, তার মানে আমি ইঙ্গুইনাল গ্রুপ অফ লিম্ফ নোডস পালপেট করবো। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট কি, অ্যাবসেসের সার্জিক্যাল ট্রিটমেন্ট কি, ইনসিশন এন্ড ড্রেনেজ, এন্ড দ্য পাস ইজ সেন্ট ফর কালচার সেন্সিটিভিটি। তোমরা অনেক সময় শুধু ইনসিশন ড্রেনেজ দেখে শেষ করে দাও, কিন্তু ওই পাসটা যে কালচার সেন্সিটিভিটির জন্য পাঠাতে হয়, ওই কথাটাও কিন্তু ট্রিটমেন্টের নামের মধ্যে বা ট্রিটমেন্টের মধ্যে বলতে হবে। তাহলে ক্লিয়ার, এটা দেখো খুব সোজা একটা জিনিস, খুব ক্লিন কাট।
এখানে দেখো, a young diabetic male presented with painful localized swelling of the back of the chest for 3 days. 3 দিন যাবত তার মানে এটা একটা একিউট কন্ডিশন, ডায়াবেটিক যেহেতু। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? একটা অ্যাবসেস হতে পারে বা কার্বাঙ্কল হতে পারে। রাইট, কিন্তু অ্যাবসেস বলাটাই ভালো। কার্বাঙ্কল হলে কি বলতো, ওরকম মাল্টি পুরুলেন্ট ডিসচার্জ এটা কথাটা থাকতো, কিন্তু এখানে হোয়াট রাইট দ্য এক্সপেক্টেড ক্লিনিক্যাল ফাইন্ডিংস। তাহলে তুমি বলো একটা অ্যাবসেসের যা যা ক্লিনিক্যাল ফাইন্ডিংস সেটা। ওভারলাইং একটা হচ্ছে তার লোকাল এক্সামিনেশন করে কি পাবা, তার ওভারলাইং স্কিনটা রেড এন্ড থাকবে, ইরাইথেমেটাস থাকবে। তার পালপেশন করে কি পাবা, টেন্ডার পাবা, লোকাল টেম্পারেচার রেইজ পাবা, হ্যাঁ, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ পেতে পারো। আর সিস্টেমিক এক্সামিনেশন করে কি পাবো, যে কোনো অ্যাবসেসে তোমাদেরকে আগেই বলছি টেম্পারেচার ইলিভেটেড হয়, তার মানে বডি টেম্পারেচার যদি তুমি মাপো তাহলে পেশেন্টের ফিভার সেটা তুমি বুঝতে পারবা, ইলিভেটেড টেম্পারেচার। প্লাস তুমি পালসে হাত দাও, ট্যাকিকার্ডিয়া পাবো। হাউ ক্যান ইউ ট্রিট দ্য কন্ডিশন? একই, ইনসিশন এন্ড ড্রেনেজ অফ দ্য অ্যাবসেস এন্ড দ্য পাস ইজ সেন্ট ফর কালচার সেন্সিটিভিটি। এখন তো এখানে ইনসিশন এন্ড ড্রেনেজ তো করলাম, এখন আমি তো অ্যাবসেসের ক্যাভিটি তো ওপেন হয়ে গেল, তার মানে এটা কি সেলাই দিয়ে আসবো, সুচারিং করে আসবো? অবশ্যই না। তার মানে এটাও কি রেগুলার ড্রেসিং করবো, রেগুলার ড্রেসিং করে যখন হেলদি গ্রানুলেশন টিস্যু আসবে তখন আমরা সেকেন্ডারি ক্লোজার করব। আর যদি দেখি যে না এটা অনেক বড় এরিয়া জুড়ে অ্যাবসেস এসে সেকেন্ডারি ক্লোজার করা সম্ভব হবে না, সুচারিং করা সম্ভব হবে না, তখন স্কিন গ্রাফট করবো। এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন। এটা আসলে ঠিক যে অ্যাবসেস বা সিস্ট তা না। দেখো, এ 10-year-old girl presented with fever, pain and swelling in the right upper leg. Right upper leg, আপার লেগের উপরের দিকে একটা 10 বছর বয়স্ক। হোয়াট আর দ্য ডিডিজ? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তুমি চিন্তা করো, রাইট আপার লেগের, রাইট আপার লেগ, লেগের উপরের অংশ, তার মানে অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট। তার মানে একটা 10 বছর বয়সী বাচ্চা মেয়ের অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট, রাইট আপার লেগ মানে অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট বা রাইট নি জয়েন্ট, বা এটাকে বলতে পারতো যে রাইট লোয়ার থাই, মানে নি জয়েন্টের আশেপাশের এরিয়ায় এক ফোলা আছে, ব্যথা আছে এবং জ্বর আছে। ডায়াগনোসিস কি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি? তাহলে এটা কিন্তু আসলে অ্যাবসেস ট্যাবসেস বা সেলুলাইটিস বলতে পারো, কিন্তু এটা টিমে কিন্তু কোশ্চেনটা করা হয়নি। এখানে অর্থোপেডিক্স এর লাইনে কোশ্চেনটা করা হয়েছে। তার মানে এটার 1 নাম্বার হবে তোমার সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, বাচ্চাদের সেপটিক আর্থ্রাইটিস খুব কমন হয়। 2 হলো একিউট অস্টিওমাইলাইটিস হতে পারে, তার টিবিআয় একিউট অস্টিওমাইলাইটিস হতে পারে। ইভেন তোমার 3 কি এই ধরনের বাচ্চাদের কিন্তু এই ফিভার, পেইন এবং সোয়েলিং অ্যারাউন্ড দ্য নি জয়েন্টে একটা টিউমার হয়, যেটা এরকম একিউট ইনফ্লামেটরি সোয়েলিং দেয়, সেটা ইউইং সার্কোমা। তার মানে এই কোশ্চেনটা ঠিক একদম যে জেনারেল প্রিন্সিপাল অফ সার্জারিতে আসবে তা না, এটা অর্থোপেডিক্স রিলেটেড কোশ্চেন বেশি। যে একটা 10 বছর বয়সী বাচ্চার অ্যারাউন্ড দ্য নি জয়েন্ট, এখানে নি জয়েন্ট না লিখে লিখছে রাইট আপার লেগে জ্বর, পেইন এবং সোয়েলিং আছে। তার ডিডি কি? যে ডিডি আমি বললাম সেপটিক আর্থ্রাইটিস, একিউট অস্টিওমাইলাইটিস। এরপর তুমি বলতে পারো যে অ্যাবসেস ফর্মেশন, হ্যাঁ, থাই লেগ অ্যাবসেস। কিন্তু ইউইং সার্কোমা খুব রেয়ার, খুব মানে একটা রেয়ার টিউমার, কিন্তু এটা হলেও কিন্তু এটা বাচ্চাদেরই হয় এবং এটা একিউট ইনফ্লামেশনের ফিচার দেয়। তুমি 4টা তুমি ডায়াগনোসিস বলো, সেপটিক আর্থ্রাইটিস, একিউট অস্টিওমাইলাইটিস, তারপর হচ্ছে একটা অ্যাবসেস, মানে লেগ অ্যাবসেস, আর হচ্ছে যেটা তোমাদেরকে বললাম ইউইং সার্কোমা। হোয়াট আর দ্য রিলিভেন্ট ইনভেস্টিগেশনস? রিলিভেন্ট ইনভেস্টিগেশনস কি করবা? আমরা অবশ্যই একটা এক্সরে নি জয়েন্ট করব। আমরা যেহেতু সোয়েলিং থেকে আমরা একটা এফএনএসি করতে পারি, এফএনএসি করে আমরা দেখতে পারি যে এটা ইয়েটা কি, কোনো টিস্যু ডায়াগনোসিস হতে পারে কিনা। আর আমরা এই মেইনলি এক্সরেটা ইম্পর্টেন্ট এখানে, হ্যাঁ। আর সাথে তুমি যদি পাসটা যদি একটু এসপিরেট করে কালচার সেন্সিটিভিটির জন্য পাঠাতে পারো, তারপর তুমি সিবিসি করতে পারো একিউট নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আছে কিনা, যেটা অ্যাবসেস বা সেপটিক আর্থ্রাইটিস বা একিউট অস্টিওমাইলাইটিস এ তুমি পজিটিভ পাবা। তো আর ব্লাড কালচার করতে পারো, কারণ অনেক সময় সেপটিক আর্থ্রাইটিস থেকে সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে। হ্যাঁ, মেনশন দ্য ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট। এটা হচ্ছে যে পেশেন্ট ইনিশিয়ালি রিসাসিটেট করতে হবে, তার অ্যানালজেসিক দিতে হবে, তার লিম্বটাকে স্প্লিন্ট করতে হবে, ইমোবাইল করতে হবে, হ্যাঁ, মানে লিম্বের মুভমেন্ট যেন বেশি না হয়, হ্যাঁ, তার মানে স্প্লিন্টেজ অফ দ্য লিম্ব। তারপর হচ্ছে অ্যানালজেসিক দিবা, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করবা। এরপর তুমি যদি পাস কালচার সেন্সিটিভিটি করে এখন ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ। সেপটিক আর্থ্রাইটিস আমরা অনেক সময় ব্রড স্পেকট্রাম ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক্স দিলে ভালো হয়ে যায়, আমরা পেনিসিলিন গ্রুপ বা সেফালোস্পিরিন গ্রুপ দিলেই ভালো হয়ে যায়। হ্যাঁ,
একইভাবে অ্যাকিউট অস্টিওমাইলিটিসও তা আমাদের যদি ইয়েই হয় আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেবো, ইনজেক্টেবলস দিব, পেনিসিলিন দিতে পারি, সেফালোস্পোরিন দিতে পারি, ক্লিন্ডামাইসিন দিতে পারি, এগুলিতে ভালো রেসপন্স করে। আর তার মানে অ্যাকিউট অস্টিওমাইলিটিস এবং সেপটিক আর্থারাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি কনজারভেটিভ, মানে অ্যানালজেসিক দাও, লিম্ফটাকে স্প্লিন টেস্ট করো, স্প্লিন করো মানে লিম্ফকে ইমোবিলাইজ করো, আর হচ্ছে তুমি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ভালো। আর অ্যাবসেস যদি হয়, এটা যদি তুমি ডায়াগনোসিস যদি অ্যাবসেস থাকো, তাহলে তোমাকে ইনসিশন এন্ড ড্রেনেজ অফ দ্য অ্যাবসেস ফলোড বাই রেগুলার ড্রেসিং, তারপর ক্লোজার বাই সেকেন্ডারি সুচারিং বা গ্রাফট। এটা আর ইউবিক সার্কোমার ট্রিটমেন্ট এক লাইনে লিখে দিব, ডিপেন্ডস অন দ্য স্টেজিং। হ্যাঁ, এটা স্টেজিং অনুযায়ী এটা আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জিক্যাল অপশনে যেতে পারি, অ্যাম্পুটেশন। এটা সবার পরে লিখবা ইউবিক সার্কোমা, আমি আগে লিখবো। তারপর দেখো 35-year old man presented with gradually increasing lump on his right thigh, mention the steps of clinical examination with interpretation of each. একটা গ্রাজুয়ালি রাইট থাই লিম্ফ, তার মানে আমরা এখন মনে মনে একটা জিডি চিন্তা করি যে কি কি আস্তে আস্তে বড় হচ্ছে, কি কি হইতে পারে। একটা রাইট থাই একটা লাইপোমা হতে পারে, একটা নিউরোফাইব্রোমা হতে পারে, তারপর তোমার মাসেল, রাইট থাইতে স্কেলেটাল মাসেল থাকে, অ্যাবডোমায়োমা হতে পারে। মেলিগনেন্সি আনলাইকলি, কারণ এখানে গ্রাজুয়ালি ইনক্রিজিং লাম্প, হ্যাঁ আস্তে আস্তে বড় হচ্ছে, র্যাপিডলি ইনক্রিজিং লাম্প না। তাই আমরা এখানে বিনাইন কন্ডিশন গুলির কথা ভাবি, লাইপোমা ভাবি, নিউরোফাইব্রোমা ভাবি, র্যাবডোমায়োমা ভাবি, কিন্তু আমরা সার্কোমা গুলি না ভাবি এখানে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আর কি বোনের কোন একটা সোয়েলিং থাকতে পারে, একটা অস্টিওমা হইতে পারে, হ্যাঁ সেগুলি সব বলবো। মেন স্টেপস অফ ক্লিনিক্যাল এক্সামিনেশন উইথ ইন্টারপ্রিটেশন। এখন এটা হচ্ছে জাস্ট একটা লাম্পের এক্সামিনেশন, ইন্সপেকশন, পালপেশন, কি কি পাও ইন্সপেকশন, সাইজ, সাইজ, শেপ, মার্জিন, কনসিস্টেন্সি, ইন্সপেকশন, সাইজ, হ্যাঁ তারপর শেপ, তারপর ওভারলাইং স্কিন। এগুলি দেখো, যে জিডিগুলি বললাম সবগুলিতে নর্মাল থাকবে, হ্যাঁ সাইজটা একটু ইনক্রিজ হবে, সাইজটা বড় হতে পারে, কিন্তু শেপটা ইউজুয়ালি হেমিস্ফেরিক্যাল হবে। ওভারলাইং স্কিন তোমার লাইপোমাতেও, নিউরোফাইব্রোমা বা র্যাবডোমায়োমা কোনোটাতেই চেঞ্জ হবে না, ওভারলাইং স্কিন নর্মাল থাকবে। তবে ওভারলাইং স্কিনটা যেহেতু একটা লাম্প আছে, এটা একটু স্ট্রেসড বা একটু টেন্স থাকতে পারে। আর পালপেশনে আসো, যদি লাইপোমা চিন্তা করো, লাইপোমা কি পাবা, সফট ইনকনসিস্টেন্সি পাবা, লোবিউলেটেড সারফেস পাবা, স্লিপিং সাইন পজিটিভ পাবা। যদি নিউরোফাইব্রোমা চিন্তা করো, ফার্ম ইনকনসিস্টেন্সি পাবা, মার্জিন ইজ ওয়েল ডিফাইন্ড পাবা। ঠিক আছে, আর যদি তুমি ইয়ে চিন্তা করো র্যাবডোমায়োমা, এটাও ফার্ম ইনকনসিস্টেন্সি পাবা, মার্জিন ইজ ওয়েল ডিফাইন্ড পাবা। আর এইগুলিতে স্লিপিং সাইন পজিটিভ পাবা না। আর মোবিলিটির কথা চিন্তা করলো, লাইপোমা মোবাইল হবে যদি এটা সাবকিউটিনিয়াস হয়, কিন্তু যদি ইন্ট্রামাসকুলার হয় তাহলে এটা মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে যখন মাসেলটা টট করবে। ঠিক তেমনি তোমার র্যাবডোমায়োমায় মাসেল টট করলে মোবিলিটি কিছুটা রেস্ট্রিক্টেড হবে। নিউরোফাইব্রোমায় কি হবে, মোবিলিটি অ্যাক্রস দ্য নার্ভ ফাইবার, মানে সাইড টু সাইড মুভ করবে, কিন্তু অ্যালং দ্য লং এক্সিস অফ দ্য নার্ভ, মানে আপসাইড ডাউন, এটা মোবিলিটি রেস্ট্রিক্টেড থাকবে। এটা একটু মাথায় রাখবা যে মানে নিউরোফাইব্রোমা যে নার্ভ, আমাদের লিম্বের নার্ভ ফাইবার গুলি তো ভার্টিক্যালি থাকে, ওইখান থেকে একটা নিউরোফাইব্রোমা হলে এটা নার্ভের ট্রান্সভার্স এক্সিসে এটা মোবাইল হবে, কিন্তু আপসাইড ডাউন এটা মোবাইল হবে না। ঠিক আছে, তাহলে এইটা এই তো এখানে ইন্টারপ্রিটেশন, এভাবে কয়েকটা ইন্টারপ্রিটেশন বললেই তোমার কিন্তু হবে। ঠিক আছে, আর যদি এটা অস্টিওমা হয়, এটা বোনি হার্ড ইনকনসিস্টেন্স হবে, এটা মোবাইল হবে না, কারণ এটা তো বোনস থেকে এটা ইয়ে অরিজিন। এগুলি এখানে আর বেশি কিছু নাই, যে নেম দ্য 3 বেসিক স্কিলস অফ ক্লিনিক্যাল ফিজিক্যাল এক্সামিনেশন, এগুলি ওই পয়েন্ট সবই ইয়ে। তো দিস ইজ অ্যাকচুয়ালি যে তোমাদের যে লাম্প বা সোয়েলিং থেকে যে প্রশ্নগুলি এ পর্যন্ত ক্লিনিক্যালি এসেছে, সেগুলি আজকে আমরা ডিসকাস করলাম। তো আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী জেনারেল প্রিন্সিপাল অফ সার্জারির ক্লিনিক্যাল সিনারিও রিলেটেড প্রবলেমগুলি নিয়ে ডিসকাশন করব। ধন্যবাদ কারো।